বাংলাদেশ ভারত সম্পর্ক এবার চাল দিতে হবে ভারতকে। একটা কথা খুব মন দিয়ে শুনুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দিল্লি সফর বাতিল করেন, সেটা শুধু একটা সফর বাতিল হওয়ার খবর নয়, এর পেছনে যদি কূটনৈতিক হিসাব থাকে তাহলে এই একটি সিদ্ধান্ত আগামী কয়েক মাসে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। কারণ বাংলাদেশ এখন শুধু ভারতের প্রতিবেশী নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল চেসবোর্ডগুলির একটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ একটি চাল দিয়েছে, এখন বল ভারতের কোর্টে। ভারত কি চাল দেয় সেটাই দেখার। সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রু টক শো। আমি প্রায় 2 সপ্তাহ আগেই বলেছিলাম আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে বাংলাদেশের গুরুত্ব জিওপলিটিক্সে অনেকটাই বেড়ে যেতে পারে। আর 16ই আগস্টের এই ঘোষণা সেই সম্ভাবনাকে আরো স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর বাতিল হয়েছে ইতিমধ্যে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের পরিবেশ অনুকূল নয়। কিন্তু জিওপলিটিক্সে শুধু সরকারি বক্তব্য শুনলেই পুরো ছবিটা বোঝা যায় না। প্রশ্ন করতে হয়, কেন এই মুহূর্তে সফর বাতিল হলো? বাংলাদেশের আসল দাবি কি? আর ভারতই বা এখন কি করতে পারে? এখান থেকেই আসল গল্পটা শুরু। বাংলাদেশের সামনে এই মুহূর্তে দুটো বড় ইস্যু রয়েছে। প্রথমটি শেখ হাসিনা, দ্বিতীয়টি উসমান হাদির হত্যাকাণ্ড। বাংলাদেশের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, আর উসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তরা যদি ভারতে থাকে তাহলে তাদেরও বাংলাদেশে ফেরত পাঠানো হোক। অর্থাৎ বাংলাদেশের দিক থেকে দেখলে দিল্লির কাছে একটা স্পষ্ট বার্তা যাচ্ছে, এই দাবিগুলোর বিষয়ে ভারত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখেই পরবর্তী সম্পর্কের গতিপথ ঠিক করা হবে। আর এখানেই একটা বিষয় মনে রাখতে হবে, জিওপলিটিক্স কোনো সিনেমা শো নয়। এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় না। এখানে প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ দেখে। বাংলাদেশ নিজের স্বার্থ দেখবে, ভারত নিজের স্বার্থ দেখবে, চীন নিজের স্বার্থ দেখবে, আমেরিকাও নিজের স্বার্থ দেখবে এবং পাকিস্তানও নিজের সুযোগ খুঁজবে। তাই কেউ যদি বলেন ভারত বড় দেশ, তাই সব সময় ভারতের হাতেই আপনার হাত থাকবে, জিওপলিটিক্স এতটা সহজ নয়। দাবার বোর্ডের বড় ঘটিটা থাকলেই সব চালে জেতা যায় না, প্রতিপক্ষ চাল দেয়। এখন আসি শেখ হাসিনার প্রসঙ্গে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতিতে এক দেশের অভিযুক্ত বা অপরাধীকে অন্য দেশের কাছে হস্তান্তরের আইন ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রত্যাবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক অপরাধ বা রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলার মতো বিষয় নিয়ে আইনি ব্যতিক্রমেরও সুযোগ রয়েছে। ফলে শেখ হাসিনার বিষয়টি শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তার হিসাবও। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তার কি প্রভাব পড়বে? আর ভারত যদি না পাঠায় তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উপর কি প্রভাব পড়বে? এই দুই দিকই দিল্লিকে হিসাব করতে হবে। কারণ বাংলাদেশের অভ্যন্তরেও সরকারের উপর চাপ রয়েছে। জনগণের একটি অংশ যদি প্রশ্ন করে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিদেশে রয়েছেন এবং সরকার তাকে ফিরিয়ে আনতে পারছে না, তাহলে সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি হওয়াটা স্বাভাবিক। তাই তারেক রহমানের সরকারের কাছেও শেখ হাসিনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি দ্বিতীয় ইস্যুতে, উসমান হাদি। বাংলাদেশের বক্তব্য অনুযায়ী তার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে থাকতে পারে এবং তাদের ফেরত চাওয়া হচ্ছে। এই ইস্যুটিও বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল। আর এখানেই ভারতের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। কারণ ভারতের একটি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর করা কিছু মন্তব্য এই ঘটনাকে আরো রাজনৈতিক গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ সেই বক্তব্যকে নিজেদের দাবির পক্ষে ব্যবহার করতে পারে। ভারতের সমস্যা এখানেই। ভারত যদি বলে এই বক্তব্য ভুল ছিল, তাহলে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক তৈরি হবে। আবার বাংলাদেশ যদি সেটাকে প্রমাণ হিসাবে সামনে আনে তাহলে কূটনৈতিক চাপ তৈরি হবে। ফলে ভারতকে অত্যন্ত সাবধানে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। এখন প্রশ্ন হলো, ভারত কি শুধু বাংলাদেশকে চাপ দেবে? আমার মনে হয় না। কারণ ভারতের সামনে আরো বড় একটি ফ্যাক্টর রয়েছে, চীন। বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির জন্য এখন অর্থ বিনিয়োগ, অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি এবং প্রযুক্তি দরকার। চীন এই জায়গায় বড় ভূমিকা নিতে পারে। কিন্তু ভারতের সমস্যা হলো বাংলাদেশের 3 দিকেই ভারত, অর্থাৎ ভূগোলকে বদলে দেওয়া যায় না। বাংলাদেশ চাইলেও ভারতকে সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারবে না।
বাণিজ্য, সীমান্ত, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি এবং নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রেই ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের পক্ষে ভারত এবং চীন দুই দেশকেই একই সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করাটাই সবচেয়ে বাস্তবসম্মত কৌশল। কিন্তু ভারতের জন্য চ্যালেঞ্জ আছে। ভারত যদি বাংলাদেশকে অতিরিক্ত চাপ দেয়, তাহলে বাংলাদেশ আরো বেশি করে চীনের দিকে ঝুঁকে যেতে পারে। আর বাংলাদেশের মতো ভারতের একেবারে পাশের একটি দেশ যদি চীনের কৌশলগত প্রভাবের মধ্যে চলে যায়, সেটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ভালো খবর হবেই না, মোটেই হবে না। তাই ভারতকে এমন ভাবে খেলতে হবে যাতে বাংলাদেশকে নিজেদের দিকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের উপর এমন চাপও না দেওয়া হয় যাতে তারা সম্পূর্ণভাবে অন্য শিবিরে চলে যায়। এখানেই ভারতের কূটনীতির আসল পরীক্ষা। আরো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অর্থনীতি। যদি বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে যায়, তাহলে তার প্রভাব শুধু বাংলাদেশের মধ্যেই থাকবে না। অর্থনৈতিক সংকট বাড়লে বেকারত্ব বাড়বে, রাজনৈতিক অস্থিরতা বাড়বে, সীমান্তে চাপ বাড়তে পারে এবং মানুষের জীবিকার জন্য অন্যত্রে যাওয়ার প্রবণতাও বাড়তে পারে। আর ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের স্থিতিশীলতা। ভারত এমন একটি বাংলাদেশ যেখানে জঙ্গিবাদ বা র্যাডিক্যাল নেটওয়ার্ক শক্তিশালী হয়ে উঠবে, অথবা সীমান্তের উপর অস্থিতিশীলতা তৈরি হবে। অর্থাৎ ভারত বাংলাদেশের উন্নয়ন চায় শুধু ভালো প্রতিবেশী হওয়ার জন্যই নয়, নিজের জাতীয় নিরাপত্তার কারণেও। আর এখানেই দুই দেশের প্রয়োজন একই জায়গায় এসে মিলে যায়। বাংলাদেশের দরকার অর্থনৈতিক অবকাঠামোগত সহযোগিতা, ভারতের দরকার স্থিতিশীল এবং নিরাপদ বাংলাদেশ। বাংলাদেশের দরকার বাণিজ্য এবং এনার্জি, ভারতের দরকার নিরাপদ সীমান্ত ও কম র্যাডিক্যালাইজেশন। বাংলাদেশের দরকার আন্তর্জাতিক কূটনৈতিক স্পেস, ভারতের দরকার চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা। অর্থাৎ দুই দেশের মধ্যে মতবিরোধ থাকলেও সহযোগিতার জায়গা অনেক। এবার আসি তারেক রহমানের রাজনৈতিক কৌশলে। তারেক রহমানের সরকার যদি ভারতকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে শুধু চীনের উপর নির্ভর করে, তাহলে সেটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ আমেরিকার ফ্যাক্টরও রয়েছে। আমেরিকার প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন। তাই বাংলাদেশ যদি চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে যায়, ওয়াশিংটনও সেটা ভালো নজরে দেখবে না। ফলে বাংলাদেশের সামনে এখন 3 বা 4টি শক্তি ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জের মুখে: ভারত, চীন, আমেরিকা এবং পাকিস্তান। আর এই কারণেই বাংলাদেশের আগামী দিনের বিদেশ নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। অনেকেই ভাবেন ভারত শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গেই কাজ করতে চায়, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক এইভাবে চলে না। একটি দেশের সরকার পরিবর্তন হলে অন্য দেশেরও সেই নতুন সরকারের সঙ্গে কাজ করতে হয়। ভারতের কাছে আসল বিষয় হওয়া উচিত বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক, তারা যেন ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের বিরুদ্ধে না যায়। তাই শেখ হাসিনা হোক বা তারেক রহমানের ব্যক্তির চেয়ে ভারতের কাছে জাতীয় স্বার্থ বড়, এবং এখানেই ভারতকে দীর্ঘমেয়াদী কৌশল নিতে হবে। আজ যেই দল ক্ষমতায় আছে শুধু তাদের সঙ্গে সম্পর্ক রেখে বসে থাকলে হবে না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে পারে তাদের সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ রাখতে হবে। কারণ রাজনীতি বদলায়, সরকার বদলায়, কিন্তু দেশের কৌশলগত স্বার্থ থেকেই যায়। এখন প্রশ্ন, ভারত কি তারেক রহমানের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে? সাম্প্রতিক কিছু কূটনৈতিক পদক্ষেপ দেখে অন্তত এতটুকু বলা যায়, ভারত বাংলাদেশের সঙ্গে যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ রাখতে চাচ্ছে না। কারণ ভারত জানে সম্পর্ক খারাপ হলে লাভটা অন্য কেউ নিতে পারে, আর সেই অন্য পক্ষ হতে পারে চীন। তাই ভারতের কৌশল হতে পারে সম্পর্ক বজায় রাখা, কিন্তু নিজের স্বার্থের জায়গা কঠোর থাকা। এখন ফিরে আসি 16ই আগস্ট সেই সফর বাতিলের ঘটনায়। আমার দৃষ্টিতে এটা সম্পর্কের শেষ নয়, বরং এটা দর কষাকষির একটি পর্যায় হতে পারে। বাংলাদেশ তার দাবি সামনে রেখেছে, এখন তারা দেখছে ভারত কিভাবে প্রতিক্রিয়া জানায়। ভারত যদি বাংলাদেশের দাবির কিছু অংশ ইতিবাচক হয়, তাহলে সম্পর্ক উন্নতির রাস্তা খুলতে পারে। আবার ভারত যদি কঠোর অবস্থান নেয়, তাহলে বাংলাদেশ চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করতে পারে। আর সেটাই ভারতের কাছে সবচেয়ে বড় ঝুঁকি। তাই দিল্লিকে একসঙ্গে দুটো কাজ করতে হবে। বাংলাদেশকে বোঝাতে হবে যে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বাংলাদেশের জন্য লাভজনক। আবার এটাও পরিষ্কার করতে হবে যে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে কোনো কার্যকলাপ ভারত মেনে নেবে না, মোটেই না। এইখানেই আসল কূটনৈতিক ব্যালেন্স। তাই আমি বলবো, আজকের খবরকে শুধু তারেক রহমান দিল্লি আসছেন না এই একটি লাইনেই দেখবেন না। এর পেছনে অনেক বড় একটি জিওপলিটিক্যাল খেলা রয়েছে। একদিকে শেখ হাসিনা ইস্যু, অন্যদিকে উসমান হাদির ইস্যু। আর
তার সঙ্গে চীনের প্রভাব, আমেরিকার অবস্থান আর পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রয়োজন সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশ সত্যিই একটি বড় জিওপলিটিক্যাল চেসবোর্ড। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশ একটি চাল দিয়েছে, এখন বল ভারতের কোর্টে। ভারত কি সিদ্ধান্ত নেয় সেটাই আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ভুল চাল দিলে বাংলাদেশ অন্যদিকে চলে যেতে পারে, আর সঠিক চাল দিলে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে একটি কৌশলগত সমঝোতার দিকে যেতে পারে। তাই আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরবর্তী চাল, ভারতের প্রতিক্রিয়া এবং চীনের পদক্ষেপ, এই তিনটি বিষয় খুব কাছ থেকে দেখতে হবে। কারণ দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে আগামী দিনের সবচেয়ে বড় গল্পগুলোর একটি হয়তো বাংলাদেশকে ঘিরেই লেখা হতে চলেছে। আমি বলবো আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে দেখুন। দেশপ্রেম অবশ্যই থাকবে, কিন্তু জিওপলিটিক্স বুঝতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব স্থায়ী নয়, স্বার্থই স্থায়ী। আর সেই স্বার্থের খেলাতেই এখন বাংলাদেশ এবং ভারত মুখোমুখি একটি নতুন দাবার বোর্ডে।